তো আজকে শুরুতেই আমি একজন কৃতি স্টুডেন্টের কথাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকগুলো চাকরি পেয়েছে, কিন্তু রিসেন্টলি একটা চাকরি জয়েন করলো, সেটা হচ্ছে কি যেন পোস্ট, যেই স্যার ডেডিকেট ফিট করে দেবেন। হ্যাঁ মানে ডিএফসিসিআইলে ও জয়েন করবে আর কি, ঠিক আছে। আর তাছাড়াও কমার্শিয়াল ক্লার্কেও পেয়েছে ও, আর বাকিটা ও নিজের মুখে বলবে। এখন যেটা বক্তব্য সেটা একটু বলে নিই, আমার কেন ভালো লাগছে তার পেছনে কারণটা হচ্ছে যে অতনু ঘোষ আর ওনার বাবাকে আমি খুব রেসপেক্ট করছি এই মঞ্চে দাঁড়িয়ে ভীষণভাবে, সবাইকে যেমন করি আরও বেশি করে করছি, যে একজন কৃতি সন্তানের বাবা একজন কৃতি বাবাই হয় বলা যায়। বাবা বাবাই হয় কিন্তু কৃতি। আর তার থেকেও ভালো লাগার একটা কারণ আছে, কারণটা হচ্ছে যে উনি ইন্ডিয়ান রেলকে 32 বছর ধরে সার্ভিস দিয়েছেন। আগে ছেলের কথার পরিবর্তন আর বাবার কথায় বলি। বাবা পিওর সায়েন্স নিয়ে তৎকালীন সময়ে গ্র্যাজুয়েট হয়েছিলেন, সে কথা আমার সঙ্গে গল্প হচ্ছিল। তারপর যেদিন ভর্তি করাতে এসেছিলো এখানে, তার আগে অতনু এখানে একটা ক্র্যাশ কোর্স করেছিল এনটিপিসির জন্য। হ্যাঁ, তো আমাদের একটা ক্র্যাশ কোর্স করেছিল এনটিপিসি রেলের পরীক্ষার জন্য। তারপরে ও আসে ওর বাবাকে নিয়ে, ওকে একটু পুরোনো দিকের ব্যাচেই আমি দিয়েছিলাম, মানে তোমাদের ব্যাচটাতে দিয়েছিলাম। তোমাদের ব্যাচের স্টুডেন্ট তো নাকি? ও এই ব্যাচেই কথা বলবে বলে আমাকে কদিন ধরে বলছিল, ঠিক আছে। এইবার বলছি স্যার অন্য ব্যাচে আসবো না, এই ব্যাচেই আসবো, যা হেসতে নেসতে এই ব্যাচেই হবে আর কি, তাই না? তো আশা করছি ওর জীবনের পথও সবার মতো সহজ থাকে না, কিছু না কিছু তার প্রবলেম সুবিধা অসুবিধা থাকে। তা ওর মতো করে কিছু বলুক, তোমরা শোনো। গুড আফটারনুন সবাইকে। সবাই ভালো আছো তো? আমার নাম অতনু ঘোষ। আমি জুলাই মাসে তপবনে ভর্তি হয়ে অ্যাডমিশন করি। মানে হ্যালো, আমার নাম অতনু ঘোষ। আমি জুলাই মাসে তপবনে অ্যাডমিশন নিই। 219 ব্যাচে স্যার আমাকে অ্যাডমিশন করায়, তখন 219 ব্যাচ অলরেডি রানিং চলছে, কিন্তু আমি অনেক পরে এই ব্যাচে জয়েন করি। কারণ স্যার আমাকে মানে বলে যে তুমি মানে যেহেতু স্যার আমাকে হয়তো কোনো না কোনো বুঝেছিলেন যে আমি হয়তো অ্যাজ এ স্টুডেন্ট মোটামুটি ঠিকঠাক আছি বা পড়াশোনায় ভালো বা অলরেডি অনেকটা প্রিপেয়ার্ড, তো পুরোনো ব্যাচে দিলে হয়তো আমার একটু বেশি প্রোগ্রেস হবে। তো সেই মেন্টালিটি নিয়েই স্যার আমাকে 219 ব্যাচে ট্রান্সফার করে দেয়। তো তখন এই ব্যাচটা অলরেডি 2-3 মাস এগিয়ে যায়, কিন্তু নোটস যা আছে আমাকে দিয়ে দেয় স্যার। তো সেগুলো কভার আপ করতে আমার সময় লেগেছিলো, বাট হয়তো কোনো একটা জায়গা দিয়ে সেটাই আমার কাছে বেশি পজিটিভলি ফিল হয়েছে বলে মনে হয় আমার এখন। যাই হোক, এখন মোটামুটি রিসেন্ট আমি 20 তারিখে চাকরি জয়েন করতে যাচ্ছি ডিএফসিসিএল অ্যাজ এ জেই সিগন্যাল টেলিকম। তো আমি এর আগেও চাকরি মানে কোয়ালিফাই করেছি অনেক এক্সাম, কিন্তু হয়তো কিছু কিছুর জন্য বাদ চলে গেছি বা রেজাল্ট ফাইনালি আসেনি। প্রিলিমস কোয়ালিফাই করেছি তো মেইনসে হয়নি। তো মানে বাকি অন্যদের মতোই আমারও জার্নি অনেক কঠিন ছিল, কিন্তু যাক ফাইনালি ভালো জায়গায় পৌঁছতে পেরেছি, এর জন্য নিজের ভালো লাগছে। প্লাস আমার বাবা অলরেডি রেলের একজন এমপ্লয়ি। তো আমার বাবা শিয়ালদা ডিভিশনের ইস্টার্ন রেলের সিনিয়র লোকো পাইলট প্যাসেঞ্জারে। তো তো বাবার কৃতি সন্তান হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছি বা নিজের সেই যোগ্যতার বাবার সম্মান রাখতে পেরেছি, তার জন্য সত্যিই ধন্য। কারণ এখন কি বলছে যে বাবা চাকরি দিয়েছে? হ্যাঁ, সত্যি বলতে খারাপ লাগছে এটা, যে অনেকেই ভাবছে যে বাবা হয়তো রেলে চাকরি করছে বলে ছেলে হয়তো রেলে চাকরি করতে পেয়েছে, হয়তো বাবারও এর মধ্যে কোনো যোগদান আছে। বাট এরকম কোনো ব্যাপার নেই। আমি সম্পূর্ণ আমার নিজের পরিশ্রমে, নিজের যোগ্যতা এবং যথেষ্ট কঠিন লড়াই করে আমি জায়গায় উপনীত হয়েছি। কারণ এনটিপিসির পরীক্ষাটা যথেষ্ট ডিফিকাল্ট ছিল আমার কাছে। তবে CBT 1 CBT 2 দুটোই স্যারের কাছে ক্র্যাশ কোর্স আমি আগের থেকে অনলাইনে পড়েছিলাম, তো সেটা আমার কাছে অনেক হেল্পফুল ছিল। এবং সেখানে আমি সমস্ত লেভেলে কোয়ালিফাইড করি, কিন্তু আমার গুডস গার্ড স্টেশন মাস্টার জন্য একটুর জন্য আমি স্টেশন সাইকেলতে কেটে যাই, আর গুডস গার্ড একটু মাস্টার জন্য হয়নি আমার। তো ফাইনাল সিসিটিতে সিলেক্টেড হয়েছে আমার সেকেন্ড গুন্টাকাল ডিভিশন থেকে। আর স্যারকে সাথে কথা বললাম, স্যার ওটাকেও জয়েন করার ব্যাপারে বলেছে। তো আগে ডিএফসি জয়েনিং এসেছে বলে ডিএফসিতে জয়েন করছি। এছাড়াও এসে সিলেকশন পোস্ট ফেস যেটা এসেছে সেটাকে আমি প্রায়োরিটি দিচ্ছি। বেকারত্বের সময় তো প্রথম যেটা আছে সেটাকে আটকে ধরতে হবে। এছাড়াও এসে সিলেকশন পোস্ট ফেজ 10 সিলেক্টেড হয়েছে অলরেডি দুটো পোস্টে। তো সেখানেও সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডে অ্যাজ এ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট চেন্নাই অবধিতে আমার সিলেকশন হয়েছে। বাট ওটা স্যারের কাছে আমি রেকমেন্ডেশন নিলাম যে ওটা ততটা বেটার হবে না, তো রেলের জন্যই যেহেতু আসা। আর যেহেতু মানে আমার বাবা অলরেডি রেলের এমপ্লয়ি ছিলেন, তো ছোটো থেকে বাবাই আমার কাছে অনেক ইন্সপিরেশন। আর রেল বেসিকে আমি মন থেকে খুব ভালোবাসি, এবং ছোটো থেকে আমার একটা টার্গেট ছিল যে মানে রেলে চাকরি করবো, মানে সে যেমনই হোক, যদি রেলে আমাকে পাথর পোড়াতে তত ভালো, বাট আমি চাকরি রেলেই করবো, সেটি ট্র্যাকম্যান হোক, ইটস নট এ ম্যাটার। তো সেই জায়গাটা আসতে পেরেছি, তো তার জন্য সত্যি খুব খুশি লাগছে আজকে যে
যে না আমি আমার বাড়ির সেকেন্ড জেনারেশন হতে যাচ্ছি, যে রেলওয়েকে সার্ভিস দেবে আবার আগামী নেক্সট 32 ইয়ার্স আমিও চাকরি করবো। আমার বয়স এখন অলমোস্ট 27 4 মাস, তো আমারও 32 প্লাসই সার্ভিস লাইফ হতে যাচ্ছে। তো আচ্ছা, খুশি। দুটো কোশ্চেন করবো কিছু। তো তোমার সতীর্থ যারা বসে আছে, তোমারই ব্যাচমেট, একদম। তো এবার এদের উদ্দেশ্যে তুমি দু চার কথা মনোসংযোগ বা কি, মানে মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলাটা সব থেকে কঠিন মানে ব্যায়ামও বলা যায়, তাই না? যে পড়তে পড়তে নিজেকে আর মানে পাচ্ছি না, এরা কি করা যায় এরা মনোসংযোগ বাড়ানোর জন্য? আমি একটাই বলবো যে মানে চাকরির পরীক্ষা তো ডেফিনেটলি কঠিন, দিয়ে যত দিন বাই দিন যাচ্ছে কম্পিটিশন টাফ হচ্ছে, অনেক সিচুয়েশন অনেক ক্রিটিক্যাল, ভ্যাকান্সি কমছে, কম্পিটিশন টাফ, এটা তো ঠিকই, এটা তো প্রবলেমস তো সবসময় থাকবেই, কিন্তু প্রবলেমসের পেছনে না দৌড়ে সলিউশনের পেছনে দৌড়ানো উচিত আমাদের, এটাই বলে মনে করি আমি। কারণ যে চাকরি পাওয়ার সে কিন্তু চাকরি পাচ্ছে, আজকেও পাচ্ছে, কালও পাবে, ভবিষ্যতেও পাবে, এটা আমি মনে করি। তো তপবনে যে পড়ানো যেগুলো হয় বা যে নোটসগুলো প্রোভাইড করা হয়, স্যার যেগুলো দেন যেগুলো, তো সেগুলো বাড়ি গিয়ে পড়লে আমার যেটা মনে হয় যে জিকেটা যেটা আমি মানে নিজে পড়লে যে খুঁজে খুঁজে বার করা বা অনেক মানে শর্টিং করা, এই জিনিসগুলো আমার হয়ে স্যারই কাজটা অলরেডি করে দিচ্ছে, তাহলে ওই যে এক্সট্রা বার্ডেন বা টাইমটা আমি অন্য একটা পজিটিভ কাজে লাগাতে পারবো। হয়তো আমি সেই টাইমটা আমি ম্যাথামেটিক্স প্র্যাকটিস করার জন্য বা রিজনিং প্র্যাকটিস করার জন্য লাগাতে পারবো, যেটা আমি অহেতুক জিকে বা সায়েন্সে কোন কোশ্চেনটা আসবে বা প্রিভিয়াসের কোশ্চেন কোথায় ছিল ওগুলো বার করা, প্রিন্ট আউট করে পড়া, এই ঝামেলাগুলো আমার হাতে থাকছে না। এই জিনিসগুলো অনেকটা পজিটিভ এখানে মনে হচ্ছে আমার। আর আমি এখানে একটা কোশ্চেন অ্যাড করতে চাই, সেটা হচ্ছে তপবনে যারা নতুন ভর্তি হয়, মানে যারা কখনো চাকরির জন্য পড়াশোনা করেনি, তাদের থেকেও আমি বলবো যারা তপবনে যারা চাকরির জন্য 1-2 বছর পড়েছে বা প্রিপেয়ার্ড আছে অলরেডি, তাদের জন্য তপবনে একটু বেশি বেটার, কারণ তারা এখানে একটা অনেক বড় এক্সপোজার পায় প্র্যাকটিস করার জন্য, যেটা আমার ক্ষেত্রে ভীষণ পরিমাণ কাজে লেগেছে। আমি অলওয়েজ বলবো যে ম্যাথামেটিক্স রিজনিং যে পরিমাণ প্র্যাকটিস করেছে এখানে আমি, যার জন্যই আমার মানে ফলস্বরূপ আমি DFCCL এ CBT 1 CBT 2 মানে বোথ পেপারে ম্যাথামেটিক্স আর রিজনিংয়ে ফুল মার্কস পেয়েছি। আমি প্রিলিমসও 60 পেয়েছি ম্যাথামেটিক্স রিজনিং, এবং মেইনসও 30 পেয়েছি। একদম ম্যাডাম ওরা মানে সব রকম টাইপ করানো হয়। এবার অনেকে এখানে প্রত্যেকেই ভীষণই মানে ভালো, প্রত্যেকেই সবারই অবদান আছে। ম্যাম অঙ্ক স্পিডে করায়, তার কারণ আছে আমরা চাকরির পরীক্ষা দিচ্ছি, তো আমরা তো ক্লাসে সেমিস্টার এক্সাম দিচ্ছি না যে বাবা পড় এটা বোঝ A+B হোল স্কয়ার, ওরকম নয়। এখানে তোমাকে পারতে হবে এবং পারতেই হবে। তো সেই জন্য এক্সপ্রেস দরকার, লোকাল ট্রেন হলে চলবে না চাকরির পরীক্ষা হলে। আচ্ছা, তো আমি যে পোস্টটা সিলেক্টেড হয়েছে ওটা অল ইন্ডিয়া মাত্র 148টা পোস্ট ছিল, সমস্ত ক্যাটাগরিতে নিয়ে। তো সেখানে জেনারেল সিট ছিল অনলি 62, তো আমি অ্যাজ এ জেনারেলি সিলেক্টেড। আমার ক্যাটাগরি ওবিসি NCL, বাট আমি এখনও অবধি ভারতবর্ষে যতগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম বা স্টেট গভর্নমেন্ট এক্সাম কোয়ালিফাই করেছি, কোনোটাই আমি আমার ক্যাটাগরিতে কোয়ালিফাই করিনি। আমি অ্যাজ এ ইউআরই কোয়ালিফাই করেছি, এবং আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 32 হয়েছে ফাইনালি, আর ওবিসি র্যাঙ্ক আমার 7। তো আমি অ্যাজ এ জেনারেল জয়েন করছি আর কি। তো প্রথম ট্রেনিং শিডিউলে আমাদের 40 জন ট্রেনিং দিয়েছে, তো প্রথম ট্রেনিংয়েই আমি চলে যাচ্ছি 20 তারিখে। তো এটাও একটা অনেক বড় পাওনা যে জেনারেল হিসেবে সিলেক্টেড হওয়া। অনেকে বলে ক্যাটাগরি থাকলে হয়তো 1-2 নম্বর কম হয়, তো আমি প্রিলিমস মেইনস বোথ জেনারেল সিলেক্টেড, তো সেটার জন্য একটা উপরই পাওনা বলে মনে হয় আমার, এটা বেশি সাকসেস। বাকি তো ঠিক আছে, চাকরিতে সবাই পায়, বাট ক্যাটাগরি সিলেক্টেড হওয়ার থেকে জেনারেল সিলেক্টেড হওয়াটা অনেক বেশি অনারেবল। তো বাস তো NTPC-তে অনলাইন যেটা আমরা পড়েছি আমি, সেটা হচ্ছে আমি ওই ডিসেম্বর 2021 ডিসেম্বর টাইমটা আমি ভর্তি হয়েছিলাম স্যার এখানে, কারণ তো কোভিড টাইম, তখন তো এমনি অফলাইন কোথাও ক্লাস ছিল না। আর তপবন এমনি পপুলার জায়গায় ইউটিউবে আমি দেখেছি তপবনে, তো সেখানে আমি অনলাইন ক্লাস কোর্সে জয়েন করি 3 মাসের জন্য। তো ওই 3 মাসে যে পরিমাণ জিকে নোটস বা আমাকে সাপ্লাই দিয়েছিল স্যার, মানে আমি হয়তো পড়ে পুরোটা কমপ্লিট করতে পারিনি, হয়তো পুরো কমপ্লিট করলে হয়তো আরও একটু বেশি মার্কস হতো, তাহলে হয়তো নোট করতে হতো না, আরও আগেই আমি চাকরিটা জয়েন করতে পারতাম। তো যাই হোক, এন্ড অফ দ্য ডে যেটা হয় ভালোই হয়। তো হয়তো CCTC-তে পাওয়ার ছিল, তার সাথে এগুলোও পাওয়ার ছিল, হয়তো যদি পেয়ে যেতাম তাহলে হয়তো তপবনে আমি অফলাইনে পড়তে আসাই হতো না, তাহলে এই জায়গাটাও মিস করতাম। তো ওভারঅল সব কিছু মিলিয়ে মানে জীবন শেষ অবধি ভালোই হয়, যারা লেগে থাকে তাদের খারাপ কখনো হয় না। তো এটাই বলবো যে সবাই লেগে থাকো, সবাই যে যার মতো জায়গায় চেষ্টা করো, হোপলেস হওয়ার কোনো কারণ নেই। যে মন দিয়ে পরিশ্রম করে খাটে তার ঈশ্বর ভগবান একদিন ঠিক তাকে দেখে। একটা কথা কিন্তু বললি না, স্যার যে পরিমাণ বকাঝকা করে। না, এখানে আমি একদম মানে অনেস্টলি বলবো যে আমি এখানে পড়েছি স্যারের সাথে, মানে বকাঝকা আমি অনেক খেয়েছি। স্যার আমি বাইরে একটু ঘোরাঘুরি করতাম, হয়তো মনোটনাস থাকতো গরমের জন্য একটুখানি, তো বাইরে চলে যেতাম, তো স্যার তার জন্য আমাকে বকাবকি করেছে। লাস্ট ডেটা জানিস না, এখানে 70% স্টুডেন্টকে 45 মিনিট পড়িয়ে বাড়ি পাঠিয়েছি আমি, বলুক এরা, তাই তো? তো কেন না পড়া পারেনি, পড়া পারানোর থেকে আমাদের সিস্টেমটাকে মেনটেন করেনি। তাই ভেবে দেখ, একটা স্টুডেন্ট কোথা থেকে এসেছে, সে এসে টিকিট কেটে এসেছে, পড়ছে, তাকে কিন্তু বাড়ি পাঠিয়ে দিয়েছি। একদম স্যার। তারপরে আমি ভাবছি যে এটা আমি অন্যায় করছি মানি, কিন্তু এই অন্যায়টা কেন করেছি আমার প্রিয় স্টুডেন্টরা যদি বোঝে
তাহলে জীবনে ওরা এগোবে। আর না হলে আমি ওই তোমার সঙ্গে সঙ্গে চলতে পারবো না, আমি আমার লেভেল থেকে সেরাটুকু দেবো, তোমাকেও দিতে হবে, তুমি না দিয়ে যেতে পারবে না, এক পরিষ্কার কথা। আচ্ছা, অতনুর কথার পরে আমি আর বাবাকে একটু দিচ্ছি, বাবা আমার জার্নিটা ওর সামনে দেখিয়েছে, তো বাবা শেয়ার করবে কিছু নিজে। আচ্ছা, বাবাকে দিই তাহলে। বলুন, আপনার কৃতি সন্তান, আপনি তো রেলে চাকরি করবেন। সবাইকে আমার আন্তরিক স্নেহ ভালোবাসা জানাই। তোমরা সবই আমার সন্তান তুল্য এবং আমার ছেলেরই সব বন্ধুবান্ধব। যে তোমরা অ্যাডমিশন করানোর জন্য কিন্তু ভদ্রলোক এসেছিলেন, তাই আমার মনে আছে। আমি অ্যাডমিশন করার সময় এখানে এসেছিলাম। আজকের আমার দ্বিতীয় আশা। সেদিকে খুব একটা টেনশন নিয়ে এখানে এসেছিলাম। আজকে যতটা আমি আনন্দ নিয়ে এখান থেকে যাবো বা এখন আছি, তা তোমাদের চাকরি পরীক্ষার সিস্টেম কিন্তু অনেক পাল্টে গেছে। আমি যখন 1/87 পরীক্ষা রেলের জন্য পরীক্ষা দিচ্ছিলাম, তখন পরীক্ষার পদ্ধতি এরকম ছিল না, সব সাবজেক্টিভ ছিল। বিএসসি ফিজিক্স অথবা ডিপ্লোমা মিনিমাম কোয়ালিফিকেশান দরকার। আইটিআই তখন অ্যালাউ ছিল না। পরবর্তীকালে 2001 সালের পর থেকে আইটিআইটা অ্যালাউ হয়েছে, মানে পরিবর্তন হয়েছে। এখন জিকে সিস্টেম পরীক্ষা। তোমরা যত ভালো নিজেকে তৈরি করতে পারবে, কুইক অ্যান্সার করতে হবে, 1 ঘন্টায় মিনিমাম যতটা বেশি করা যায়। আমি ছেলের পাশেও পড়ে থাকতাম, ও যখন প্র্যাকটিস করতে বাড়িতে আমি কিন্তু পাশে থাকতাম। ও কত অ্যান্সার করলে 1 ঘন্টায়, সেটাকে আমি ফলো করতাম। গার্জেন মানে এই নয় যে তার বন্ধুর সঙ্গে তার মধ্যে মিশতে হবে, তার সমস্যাকেই বুঝতে হবে। শুধু মাস্টার পড়াচ্ছে ঠিকই, বাবা মার কিন্তু একটা বড় ভূমিকা আছে। তোমাদের যারা বাবা মা শিক্ষিত আছে তাদেরকে বলবে তোমরা একটু দায়িত্বশীল হও, দেখবে সন্তানরা কিন্তু আরও 1 পা বেশি এগোবে। তো আমার মনে হয়, আমি 32 বছর, দাদা স্যার বললেন যে চাকরি করে এসেছি। আসানসোলে প্রথম পোস্টিং ছিল, পরে শিয়ালদা ডিভিশন থেকে রিটায়ার করলাম গত বছরে মে মাসে। খুব সুস্থভাবে স্বাভাবিকভাবে রিটায়ার করতে পেরেছি তোমাদের বাপ মার ঈশ্বরের আশীর্বাদে, কোনো পানিশমেন্ট না খেয়ে। এটা একটা বড়ো কৃতিত্ব, আমার বড় অ্যাচিভমেন্ট এটা আমার। মানে ড্রাইভার জগতে পানিশমেন্ট হয় না এরকম লোক খুবই হাতে গোনা থাকে। সেদিক দিয়ে আমি ভাগ্যবান যে কোনো পানিশমেন্ট আমি হয়নি। ভালো ব্যবহারটা রাখবে, যখন চাকরি করবে নিজের অহংকার দেখাবে না, নিজের ভালো ব্যবহার করতে কোনো পয়সা লাগে না। সবার সাথে পোলাইটলি ব্যবহার করবে, যে যেমন তাকে সম্মান দিয়ে কথা বলবে, জীবন থেকে অনেক পথ এগিয়ে যাবে, এইটুকু মনে রাখবে। আর স্যার যেভাবে তোমাদের গাইড করছেন, আমি অল্প সময়ের মধ্যে ছেলেকে এখানে এনে যে ইন্সপিরেশান ওনার মধ্যে আমার ছেলের মধ্যে গ্রো করতে পেরেছিল, আমি তার জন্য আমার মাস্টারমশাইকে এবং যারা স্টাফ আছে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জ্ঞাপন করে আমার সন্দেহ এখানে শেষ করছি। তো এরপর আর কিছু বলার থাকে না, যে এরকম একজন মানুষের কাছ থেকে যে আমরা এতটা মানে ধন্যবাদ পাবো, তো এর থেকে আর কিছু পাওনা থাকে বলো একজন মানুষের জীবনে, একটা টিমের পক্ষ থেকে এর থেকে আর কিছু ভালো থাকে না। তো সমস্ত তপবন পরিবারের পক্ষ থেকে ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। উনি দীর্ঘজীবী হোক, নতুন জীবনে আরও এগিয়ে চলুক, তার সাথে সাথে ওর সন্তান আরও অনেক বড় হোক, এগিয়ে যাক। ঠিক আছে, এটাই আমার পক্ষ থেকে বলার আসবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। ঠিক আছে, বাবার সামনে প্রণাম করে না, বাবাকে প্রণাম করেন। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আপনি ভালো থাকবেন, আপনার আশীর্বাদ। ঠিক আছে, সবাই ভালো থাকুক।